আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আসলে কে ছিলেন এবং কি তার পরিচয় এবং তার জীবনী কি সব কিছুই আজকে আমরা বলবো। চলুন শুরু করা যাক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 12 ডিসেম্বর 1880 থেকে 17 নভেম্বর 1976, যিনি মৌলানা ভাসানী নামেই সমধিত পরিচিত, ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় 1947 সৃষ্ট পাকিস্তান ও 1971 প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে সমাদৃত পরিচিত। 1954 খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ে তিনি মাওপন্থী, কমিউনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার অনুসারীরা অনেকে এজন্য তাকে রেড মৌলানা নামেও ডাকতেন। তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তানের কৃষক পার্টি করার জন্য সারা দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি 50-এর দশকে নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো। 1957 খ্রিস্টাব্দের কাকমারি সম্মেলন তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের আসসালামু আলাইকুম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন। তিনি বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। 9 মার্চ 1971 সালে বাংলাদেশে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করার জন্য আহ্বান করেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী। 1980 সাল থেকে 1900 মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী 1880 সাল থেকে 1929 সাল। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের সয়াধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী শারাফত আলী ও বেগম শারাফত আলীর পরিবারে 4টি সন্তানের জন্ম হয়। একটি মেয়ে ও 3টি ছেলে। মোহাম্মদ আব্দুল হামিদ খান সবার ছোট। তার ডাকনাম ছিল চেগামিয়া। ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজী শারাফত আলী মারা যান। কিছুদিন পর এক মহামারীতে বেগম শারাফত এও 2 ছেলে মারা যায়। বেঁচে থাকেন ছোট শিশু আব্দুল হামিদ খান ভাসানী। তৃতীয়হীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন। ওই সময়ে ইরাকের এক আলেম ও ধর্ম প্রচারক নাসির উদ্দিন বগদাদি সিরাজগঞ্জে আসেন। হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান। এরপর প্রথমে বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে 1893 সালে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর বাড়িতে যান। সেখানে তিনি মাদ্রাসার মুদারেসের কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন। 1897 খ্রিস্টাব্দে পীর সৈয়দ নাসির উদ্দিনের সাথে আসাম গমন করেন। 1903 খ্রিস্টাব্দে আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ইসলামী শিক্ষার উদ্দেশ্যে 1907 সালে দেওবন্দ যান। 2 বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন। 1917 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাসানী অনুপ্রাণিত হন। 1991 সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাদণ্ড ভোগ করেন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন। 1925 সালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিনের মোহাম্মদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করেন।
সালে তিনি তার সহধর্মিণী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামের প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। 1929 এ আসামের ধুবরী জেলার বৃক্ষপুত্র নদের ভাসান চরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন। এখান থেকে তার নাম রাখা হয় ভাসানী মৌলানা। এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয়। 1930 সাল থেকে 1959 সাল। 1931 এ সন্তোষের কাকমারিতে, 1932 সিরাজগঞ্জের কাওড়াখোলায় ও 1933 গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন। 1937 এ মৌলানা ভাসানী কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন। সেই সময়ে আসামে লাইন প্রথা চালু হলে এই নিপীড়নমূলক প্রথম বিরুদ্ধ আন্দোলনের নেতৃত্ব দান করেন। এই সময় তিনি আসাম চাষী মজুদ সমিতি গঠন করেন এবং ধুবুরী, গোয়ালপাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তোলেন। 1940 সালে শেরে বাংলা একে ফজলুল হকের সঙ্গে মুসলিম লীগের লাহোর সম্মেলনে যোগদান করেন। 1944 সালে মৌলানা ভাসানী আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। 1945 থেকে 1946 সালে আসাম জুড়ে বাঙালির বিরুদ্ধে বাঙ্গাল খেদাও আন্দোলন শুরু হলে ব্যাপক দাঙ্গা দেখা দেয়। এ সময় বাঙালিদের রক্ষার জন্য ভাসানী বারপেটা, গুয়াহাটি সহ আসামের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। পাকিস্তান আন্দোলনে অংশ নিয়ে 1947 সালে আসামে গ্রেপ্তার হন। 1948 মুক্তি পান। এরপর তিনি টাঙ্গাইলের সন্তোষে ফিরে যান। 1948 সালে প্রথম দিকে তিনি বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। 1947 খ্রিস্টাব্দে 17 মার্চ ব্যবস্থাপক সভার কার্যাবলী বাংলা পরিচালনা করার জন্য স্পিকারের কাছে দাবি জানান এবং এই দাবি নিয়ে নিপীড়ন করেন। 19 মার্চ বাজেট বক্তৃতায় অংশ নিয়ে বলেন, যেসব কর কেন্দ্রীয় সরকার পূর্ববঙ্গ প্রদেশ থেকে সংগ্রহ করে তার শতকরা 75% প্রদেশকে দিতে হবে। এখানে উল্লেখ্য যে ব্রিটিশ আমলে বঙ্গপ্রদেশ জুট ট্যাক্স ও সেলস ট্যাক্স রাজস্ব হিসেবে আদায় করত এবং এই করের ভাগ কেন্দ্রীয় সরকারকে দিতে হতো না। পাকিস্তান সৃষ্টির পর কেন্দ্রীয় সরকার পূর্ববঙ্গ সরকারের হাত থেকে এই কর ছিনিয়ে নিয়ে নিজেরাই আদায় করতে থাকে এবং ফলে পূর্ববঙ্গ সরকার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। বিস্ময়ের ব্যাপার হলো এই সময় পূর্ববঙ্গ সরকারের বার্ষিক বাজেট ছিল মাত্র 36 কোটি টাকা। যাই হোক, মুসলিম লীগ দলের সদস্য হয়ে ও সরকারের সমালোচনা করার মুসলিম লীগের ক্ষমতাসীন সদস্যরা মৌলানা ভাসানীর উপর অখুশি হয় এবং তার নির্বাচনে ত্রুটি ছিল এই অজুহাত দেখিয়ে আদালতে মামলা দায়ের করে ও মৌলানা ভাসানীকে নানাভাবে হয়রানি করতে থাকে। পরিশেষে মৌলানা ভাসানী ব্যবস্থাপক সভায় সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এতদসত্ত্বের পূর্ববঙ্গের তৎকালীন গভর্নর এক নির্বাহী আদেশে বলে মৌলানা ভাসানী নির্বাচন বাতিল করেন। বঙ্গীয় প্রদেশীয় মুসলিম লীগের জনবিরোধী কার্যকলাপের ফলে মৌলানা ভাসানী 1949 সালের 23 ও 24 জুন ঢাকার টিকাটুলিতে রোজ গার্ডেনে মুসলিম লীগ কর্মী সম্মেলন আহ্বান করেন। 23 জুন ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে প্রায় 300 কর্মী সম্মেলন যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান খান। মৌলানা ভাসানী ছিলেন প্রথম অতিথি। 23 জুন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয়। মৌলানা ভাসানী সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক নির্বাচন হন শামসুল হক এবং যৌথভাবে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোস্তাক। 24 জুন আরমানিটোলা ময়দানে আওয়ামী লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। 1949 সালের মধ্যভাগে পূর্ববঙ্গে খাদ্যাভাব দেখা দেয়। 11 অক্টোবর আরমানিটোলা ময়দানে আওয়ামী লীগ মুসলিম লীগের একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় খাদ্য সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য পূর্ববঙ্গ
মন্ত্রিসভায় পদত্যাগ দাবি করা হয় এবং 144 ধারা ভঙ্গ করে মৌলানা ভাসানী ভুয়া মিছিলে নেতৃত্ব দেন। ভুয়া মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য 1949 14 অক্টোবর গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করেন। 1950 সালে সরকার কর্তৃক রাজশাহী কারাগারে খাপড়া ওয়ার্ড-এ বন্দীদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট পালন করেন এবং 1950 সালের 10 ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 30 জানুয়ারি ঢাকা জেলার বার লাইব্রেরি হলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগীর কারণে গ্রেপ্তার হলে 15 মাস কারা নির্যাতনের শিকার হন। অবশ্য জনমতের চাপে 1953 সালে 21 এপ্রিল মৌলানা ভাসানীকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। পূর্ববঙ্গে প্রদেশীয় পরিষদ নির্বাচনের সামনে রেখে 1953 সালে 3 ডিসেম্বর কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট নামক নির্বাচিত মোর্চা গঠন করেন। নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এবং পূর্ব বাংলার প্রাদেশিক পরিশেষে 237টির মধ্যে 228টি আসন অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করার পরে 25 মে 1954 মৌলানা ভাসানী বিশ্ব শান্তি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে যান এবং সেখানে বক্তৃতা প্রদান করেন। 30 মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ব পাকিস্তানের গভর্নরের শাসন জারি করে এবং মৌলানা ভাসানীর নির্দেশে পূর্ববঙ্গের উপর বিধিনিষেধ আরোপ করেন। 15 মাস লন্ডন, বার্লিন, দিল্লি ও কলকাতায় অবস্থান করার পর তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে 1955 এর 25 এপ্রিল দেশে পদার্পণতা করেন। পূর্ব বাংলার খাদ্যজনিত দুর্ভিক্ষ রোধের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে 50 কোটি টাকা আদায়ের দাবিতে 1956 এর 7 মে ঢাকায় অনশন ধর্মঘট শুরু করেন। সরকার দাবি মেনে নিলে 24 মে অনশন ভঙ্গ করেন। একই বছর 12 সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ রিপাবলিক পার্টির কোয়ালিশন সরকার গঠিত হলে মৌলানা ভাসানী সরকারের পররাষ্ট্রনীতির বিরোধিতা করে নিরপেক্ষ নীতি অবলম্বন করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করে। 1956-তে পাকিস্তান গণপরিষদ যে খসড়া শাসনতন্ত্র বিল পেশ করা হয় তাতে পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক বলে ঘোষণা দেওয়া হয়েছিল। তখন মৌলানা ভাসানী পল্টনের জনসভায় তার বিরোধিতা করে সুস্পষ্ট বক্তব্য দিয়েছিলেন। কারগামী সম্মেলন 1957 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। 8 ফেব্রুয়ারি ডক্টর কাজী মাহতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি আরম্ভ হয়। এই সভায় মৌলানা ভাসানীও বক্তৃতা করেন। বক্তৃতায় অন্যান্য বিষয়ের মধ্যে তিনি বলেন, পূর্ব বাংলা পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের দ্বারা শোষিত হতে থাকলে পূর্ববঙ্গবাসী তাদের সালাম আলাইকুম জানাতে বাধ্য হয়। এছাড়াও কারাগামী সম্মেলনে ভাসানী পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান। প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী সেই দাবি প্রত্যাখ্যান করলে 18 মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। একই বছর 25 জুলাই তার নেতৃত্বে ঢাকায় রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি নাম গঠিত হয়। নাম প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এরপর থেকে সবসময় বাম ধারার রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। 1958 এর 7 অক্টোবর থেকে সামরিক শাসন জারি হলে আইয়ুব খান ক্ষমতায় অধিষ্ঠিত হয় সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। 12 অক্টোবর মৌলানা ভাসানীকে কুমুদিনী হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় 4 বছর 10 মাস কারাবন্ধ থাকেন। 1960 সাল থেকে 1969 সাল পর্যন্ত বন্দি অবস্থায় 1962 এর 26 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত বন্যা দুর্গতদের সাহায্য ও পাঠের ন্যায্য মূল্য সহ বিভিন্ন দাবিতে অনশন ধর্মঘট পালন করেন। 3 নভেম্বর মুক্তিলাভ করেন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত হন। 1963 এ মার্চ মাসে আইয়ুব খানের সাথে সাক্ষাৎ করেন। একই বছর 24 সেপ্টেম্বর চীনের বিপ্লব দিবস এবং উৎসবে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন এবং চীনে 7 সপ্তাহ
অবস্থান করেন। 1964 এর 29 ফেব্রুয়ারি ন্যাশনাল আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করে দলের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং একই বছর 21 জুলাই সম্মিলিত বিরোধী দল কোপ গঠনের ভূমিকা পালন করেন। 1965 এর 17 জুলাই আইয়ুব খানের পররাষ্ট্র নীতির প্রতি সমর্থন জ্ঞাপন করেন। 1966-তে শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে 6 দফা কর্মসূচিতে বিরোধিতা করেন। 1967 এর 22 জুন কেন্দ্রীয় সরকার রেডিও এবং টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করার নির্দেশ জারি করলে এর প্রতিবাদ করেন। 1967 এর নভেম্বর এ নাপ দ্বিখণ্ডিত হলে চীনপন্থী নাপের নেতৃত্বে গ্রহণ করেন। 1969 সালে আইয়ুব বিরোধী আন্দোলন মৌলানা ভাসানী বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি দাবি করেন। 8 মার্চ 1969 পশ্চিম পাকিস্তানে গিয়ে সেখানে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সাথে সাক্ষাৎ করেন, গণতন্ত্র ও সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে একমত হন। 26 ফেব্রুয়ারি আইয়ুব খান কর্তৃক আহত গোল টেবিল বৈঠক প্রত্যাখ্যান করেন, শ্রমজীবীদের ঘেরাও কর্মসূচি পালনে উৎসাহ প্রদান করেন। আইয়ুব খান সরকারের পতনের পর নির্বাচনের পূর্বে ভোটের আগে বাদশাহ ইসলামিক সমাজতন্ত্র কায়েম ইত্যাদি দাবি উত্থাপন করেন। 1970 সাল থেকে 1971 সাল 1970 সালের 6 থেকে 8 আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে অনশন পালন করেন। অতএব সাধারণ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন 12 নভেম্বর। 1970 সালে পাকিস্তান প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হলে দুর্গত এলাকায় ত্রাণ ব্যবস্থায় অংশ নেওয়ার জন্য নাপ প্রার্থীরা নির্বাচন করে সরে দাঁড়ান। 1970 সালে 4 ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন। 1971 এ মার্চ মাসে শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং 18 জানুয়ারি 1971 পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ঘোষণা প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যান ও মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হন। 25 মার্চ রাতে মৌলানা ভাসানী সন্তোষে তার গৃহে অবস্থান করেছিলেন। তিনি পাকিস্তান বাহিনীর দৃষ্টি এড়িয়ে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান। পাকিস্তান বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয়। মৌলানা ভাসানী মুজাফফর নাপ নেতা সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নৌকা যুগে ভারত সীমানা অভিমুখ রওনা হন। অবশেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মঈনুল হক চৌধুরীর সাহায্যে মৌলানা ভাসানী ও সাইফুল ইসলাম 15-16 এপ্রিল পূর্বাঞ্চল অতিক্রম করে আসামের ফুলবাড়ী নামক স্থানে উপস্থিত হন। পরে তাদের হলদিগঞ্জ বিএসএফ ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়। এরপর মৌলানা ভাসানী ও সাইফুল ইসলামকে প্লেনে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় এবং পার্ক সিস্টের কোহিনূর প্যালেসের 5 তলায় একটি ফ্ল্যাটে তাদের অবস্থান দেওয়া হয়। 1971 সালের 23 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার পরে মৌলানা ভাসানী একটি বিবৃতি প্রদান করেন, যা ভারতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মৌলানা ভাসানী চীনের নেতা মাও সেতুং, চুং এল লাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তার পাত্র পাঠিয়ে তাদের অবহিত করেন যে পূর্ববঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপকভাবে গণহত্যা চালাচ্ছে। সেজন্য তিনি প্রেসিডেন্ট নিক্সনকে অনুরোধ করেন এই মর্মে যে তিনি যেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করেন। উত্তরঙ্গ মৌলানা ভাসানী প্রেসিডেন্ট নিক্সনকে বাংলাদেশকে স্বীকৃতি দেবার আহ্বান জানান। 1971 সালে 25 এপ্রিল মৌলানা ভাসানী সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পাকিস্তান বাংলাদেশের জনগণের উপর যে বর্বরচিত অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যক্রম ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। 31 মে মৌলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের 7.5 কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবন মরণ সংগ্রামে লিপ্ত। তারা জন্মভূমি রক্ষার লক্ষ্যে বদ্ধপরিকর, তারা এই সংগ্রামে জয়লাভ করবে। 7 জুন মৌলানা ভাসানী এই বিবৃতিতে বলেন, বাংলাদেশের সব অঞ্চল আজ 10 লাখ বাঙালির রক্ত স্নাত এবং এই রক্ত স্নাতের মধ্যে দিয়ে বাংলা স্বাধীনতায় আসবে। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 2 বার কোহিনূর প্যালেসে এসে মৌলানা ভাসানীর সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তার পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করেন। মুক্তিযুদ্ধ চলাকালে মৌলানা ভাসানী কলকাতা ছাড়া ও দেহরাদুন, দিল্লি এবং অন্যান্য স্থানে অবস্থান করেন।
পরবর্তীকালে অনেকের অভিযোগে করেন যে ভারতে থাকাকালীন তিনি নজরবন্দি অবস্থায় ছিলেন। ভারতে অবস্থানকালে মৌলানা ভাসানী 2 বার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। 1972 সাল থেকে 1976 সাল। মৌলানা ভাসানী 1972 সালের 22শে জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং 1972 এর 25শে ফেব্রুয়ারি সাপ্তাহিক কথা প্রকাশ করেন। বাংলাদেশে ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করলে ও মুজিব সরকারের জাতীয়করণ নীতি এবং 1972 সাল সংবিধানের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং মৌলানা ভাসানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে আনা পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার মানচিত্র পূর্ণতা পাবে না। 1973 সালে খাদ্যের দাবিতে ঢাকায় 15-22 মে অনশন ধর্মঘট পালন করেন। 1974 এ 8 এপ্রিল হুকুমতে রাব্বানিয়া সমিতি গঠন করেন। একই বছর জুন মাসে আইন অমান্য আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষ গৃহবধূ হন। 1976 এ 15 মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেন। একই বছর 2 অক্টোবর খোদাই খিদমতের নামে নতুন আর একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন।